নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে কীর্তিহাটের কর্চার তৃতীয় খণ্ড আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। শুরু করি। সুরেশ্বর বললে, সুলতা, আমি 6ই মাঘ দুদিন পর কলকাতায় এলাম। খুড়িমার কথাটা আমার মনে ভালো লেগেছিল। অন্নপূর্ণা দেবীকে বছর দুয়েক বিজয়ার পর একবার করে দেখেছি। বাবা মার সঙ্গে যেতাম। বিজয়ার পর প্রণাম করতে যেতেন। বাবা যখন খুব সাহেব, যখন বিয়ে করেননি, তখন বাবা যেতেন না তাঁর ভয়ে। বিয়ের পর তিনি নিজে ডেকে পাঠিয়েছিলেন, মাকে গয়না দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমি যেবার প্রথম যাই তখন আমার বয়স 5 বছর। আমাকে দেখে বলে উঠেছিলেন, ওরে, এ যে অবিকল আমার দেবু রে। কি সমাদর! আমাকে 100 টাকার নোট দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, দেখ, সাচ্চা জরি বসানো ভেলভেটের পোশাক কিনে দিস, আর মাথায় একটা পালক দেওয়া পাগড়ি। জানিস, কালী পুজোর সময় এই বয়সে দেবু আমার এই পোশাক পরত। পরের বছর ঠিক তেমনি পোশাক পরে গেছিলাম বিজয়ার সময়। তিনি এক দৃষ্টে অনেকক্ষণ আমাকে দেখে কেঁদেছিলেন, অবিকল দেবেশ্বর, অবিকল। তারপর আমাকে বলেছিলেন, দেখিস বাবা, সেই রূপ পেয়েছিস, কিন্তু দেবুর মতো হোস নে, খবরদার। তারপর যাওয়া বন্ধ হয়েছিল। বাবা ইংরেজি কাগজে খুব কড়া প্রবন্ধ লিখলেন। সেটা 16-17 সাল পলিটিক্যাল মার্ডার আর টেরোরিজম নিয়ে প্রবন্ধ। প্রবন্ধ একটা নয়, সে একটা সিরিজ। বোধহয় 3টেতে সম্পূর্ণ হয়েছিল। তার মধ্যে তিনি বিশ্লেষণ করেছিলেন মার্ডারারের মন এবং প্রকৃতি। তিনি বলেছিলেন, আসলে এরা মার্ডারার প্রকৃতি নিয়েই জন্মায়। যদি এরা শিক্ষা না পেত, তাহলেও তাদের এই দুর্নিবার প্রকৃতি এই পথেই এদের চালাতো। সাধারণ মার্ডারারের সংখ্যা তো কম নয়। এ শুধু এদেশেই নয়, সব দেশে। শিক্ষা এদের খুঁজিয়েছে একটা কজ, কিন্তু কজ যা তোমার কাছে নবেল, তা অন্যের কাছে নবেল তো নয়ই। সেটা সেই চিরন্তন ক্রাইম। এই ধরনের প্রবন্ধ। তার সঙ্গে তিনি জড়িয়েছিলেন লয়ার অ্যাডভোকেটদের। বলেছেন, যারা এই সব ক্রিমিনালদের ব্রিফ নিয়ে কেস ডিফেন্ড করে, তাদের নেচার অ্যানালিসিস করলেও ঠিক এই ক্রিমিনাল ইনস্টিংক্ট পাওয়া যাবে। এবং তাদের মধ্যে আবার আরও এক গভীর জলের মৎস্য আছে, যারা একই সঙ্গে এই ইনস্টিংক্ট এবং তাদের কেরিয়ারের পথ ক্লিয়ার এবং ব্রডার করে নেয়, যাতে করে তারা পায়ে হাঁটার বদলে জুড়ি গাড়ি হাঁকিয়ে চলতে পারে। সেই হিসেবে কনসিডার দেম গ্রেটার অফেন্ডার্স টু দি সোসাইটি অ্যান্ড স্টেট। যদিও ম্যাজিকে মুগ্ধ জনসাধারণের স্তিমিত লজিক অনুযায়ী তারা সেলফলেস গ্রেট মেন অ্যান্ড ওয়ার ফ্রন্টের সাপ্লাই অ্যান্ড সাপোর্ট লাইনের বিগ হিরোজ বলে পরিগণিত হয়। তুমি তো জানো সুলতা, বাবা আমার গান্ধীজিকে কি ব্যঙ্গোক্তি আর বক্রোক্তি করেছিলেন। তার এ প্রবন্ধ আমি পড়িনি, কারণ বয়স তখন আমার 6-7 বছর। আমি শুনেছি, অবিশ্বাসও করি না। বাবা হয়তো ঠিক এই ধরনের মানুষ ছিলেন না, তবে ইংরেজি কাগজে গিয়ে নাম করবার জন্যে এই ধরনের স্টান্ট লিখেছিলেন। এ বোধহয় ছিল তার রক্তে। সুলতা বললে, তার কিছুটা তোমার মধ্যেও আছে। নিশ্চয় আছে, স্বীকার করব না কেন, নিশ্চয় করি। নইলে বাবার বিরুদ্ধে আমিও তো 11 পেরিয়ে 12 বছর বয়সে নন কোঅপারেশনে পিকেটিং করতে গিয়েছিলাম, যার ধাক্কায় বাবা চাকরি ছাড়লেন। বাবা মিস চন্দ্রিকাকে নিয়ে পালালেন। আমি গোঁড়া হিন্দু হলাম। তারপর বাবা মারা গেলেন। শ্রাদ্ধ করতে এসে কীর্তিহাটের রায়বংশের পরিণতি দেখে 30 সালে জেলে গেলাম। জেল থেকে বন্ড দিয়ে 1 মাস আগে বেরিয়ে এসে ইংরেজি কাগজে বিদায় সত্যাগ্রহ লিখলাম। তারপর আর্টিস্ট হলাম, দাড়ি গোঁফ রাখলাম। মা মারা গেলেন, তোমার সঙ্গে আলাপ হলো। হঠাৎ কীর্তিহাটে সেটেলমেন্টের টানে এসে আর একরকম হয়ে গেছি। বলতে গেলে জমিদারি মেজাজ নিয়ে রায়বাড়িকে কলঙ্কমুক্ত করবার মতো দম্ভ নিয়ে এই সব ছবি এঁকেছি।
বাবার স্টান্ট আমার রক্তে আছে বই কি। সুলতা রাগ করলে না, হাসলে, বললে, বড় রেগে গেছো তুমি হঠাৎ। কথা শেষ হতে হতে হাসিটা জোর হয়ে উঠল। হঠাৎ থেমে বলল, পাত্রাধার তৈল এবং তৈলাধার পাত্র একসঙ্গে দুই সত্য। বললে, রাগ করো না। লজ্জিত হলো সুরেশ্বর। বললে, ঠিক বলেছ, মনটা ফুঁসছে। পাত্রে তৈল থাকে, পাত্রের আকার নেয়। তৈলও গুণ হারায় না, পাত্রও আকার হারায় না। কীর্তিহাটে এসে ইন্টেলেকচুয়াল আমি এবং জমিদারি আসনে বসে জমিদার বংশধর আমি মিশে গিয়েছি। হয়তো প্রদীপ হয়ে আলো ছড়াতে চেয়েছি, কিন্তু কড়াইয়ের তেলে বেগুনের ফালির মতো ফুটতে শুরু করেছি। সুলতা হেসে উঠল আবার। বললে, চমৎকার বলেছ, কিন্তু আমি বলছি, বেগুণ তুমি নও, গুণ তোমার আছে। হঠাৎ রেগে গেছো, কারণটা ঠিক বলতে পারবো না। একটু চুপ করে থেকে সুরেশ্বর আবার বললে, কারণ আমার বাবার ওই প্রবন্ধের স্মৃতি, ওই বিদায় সত্যাগ্রহ চিঠিটার একটা সম্পর্ক আছে। হেরিডিটি ছাড়া কি বলবো। তাছাড়া যা বলতে যাচ্ছি, অন্নপূর্ণা দেবীর বাড়িতে অর্চনার বিয়ের সম্বন্ধ নিয়ে যাওয়ার কথা, তার সঙ্গে যোগটা আরও নিবিড়। ওর সঙ্গে আমার বাবার ওই প্রবন্ধটা বের হবার পরই অন্নপূর্ণা দেবী বাবাকে একখানা চিঠি লিখেছিলেন, তুমি ইংরাজি কাগজে যেসব কথা লিখিয়াছ তাহা শুনিয়া আমি নগেন্দ্রকে পড়িয়া শুনাইতে বলিলাম। সে সমস্তই আমাকে বাংলা করিয়া শুনাইল। ইহাতে তুমি আমাদিগকেও গালি দিয়াছ। আমার ছেলে ভবেন্দ্র উকিল ছিলেন, আমার স্বামী উকিল ছিলেন। আমার স্বামী আলিপুর বোমার মকদ্দমায় আসামি পক্ষে ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন। আমার ছেলে ভবেন্দ্র এমন অনেক মকদ্দমায় বিনা ফিতে কাজ করিয়া গিয়াছে, সেও আজ নাই। তাহার পুত্র নগেন্দ্রও এখন ওকালতি করিয়া থাকে। আমি তাহাকে এ বিষয়ে উৎসাহ দিই, ইহার জন্য আশীর্বাদ করি। সুতরাং তুমি আমার বংশকে, এমনকি আমাকেও অপমান করিয়াছ। বহু পূর্বেই পিতৃবংশের সহিত সম্পর্ক ত্যাগই করিয়াছি, সে দাদার আমল হইতে। শুধু দেবেশ্বর আমার সমবয়সী, খেলার সঙ্গী ছিল। তাহাকে বাল্যকালে ভাইফোঁটা দিবার জন্য কাঁদিতাম। সেই কারণে সে অনেক কুকার্য করিলেও তাহাকে ত্যাগ করি নাই। অদ্য হইতে তোমাকেও ত্যাগ করিলাম, জানিবে। অতপর তুমি বৎসরে একদিন আইসো, তাহাও আর আসিবে না। বাবা হেসে চিঠিখানা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং আর যাননি কোনো দিন। আমিও যাইনি এবং একরকম ভুলেই গিয়েছিলাম। বাবার মৃত্যুর খবর দেওয়া হয়নি। শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র গিয়েছিল। অন্নপূর্ণা দেবী লোক দিয়ে ঘাটে কামিয়ে উঠবার পর পরবার জন্য নতুন কাপড় পাঠিয়েছিলেন আর 10 টাকা লৌকিকতা, কিন্তু পত্র দেননি। মায়ের মৃত্যুর পর ও বাড়িতে যায়নি নিমন্ত্রণ করতে। মনটা যেন ভুরু কুঁচকে বিরক্ত হয়ে বলেছিল, না, কি লাভ হবে কতগুলো কটু কথা শুনে। এবার অর্চনার জন্যে সংকোচ করলাম না। ঠিক করলাম, যাব, অন্তত অর্চনার ফটোখানা দেখিয়ে আসব। খুড়িমা বললেন, উকিল নগেনবাবুর ছেলেটি ভালো, ডাক্তারি পাশ করেছে, বিয়ে করেনি, কারণ অন্নপূর্ণা দেবীর প্রপৌত্রের জন্য পাত্রী তার পছন্দ মতো হওয়া চাই। অর্চনা অবিকল ভবানী দেবীর মতো দেখতে, তার উপর সে গৌরী। দেখেছ তো অর্চনাকে, আজও তার কি রূপ! কিন্তু সে সময়ের রূপের আর কিছুই নেই। সে অর্চনার আর কিছুই নেই বিধবা অর্চনার মধ্যে। ঠিক এই মুহূর্তেই পুরনো কথার ধারায় বাধা দিয়ে আজকের বিধবা অর্চনা এসে ঢুকল। কাঁধে একখানা বড় তোয়ালে, তার বেশি অংশটাই সামনের দিকে ঝুলছে। সে তাতে হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো এবং বললে, রায়বংশের ইতিহাসে বড় বড় রায়দের ছেড়ে সর্বনাশী অর্চনার নাম কেন? না, তাই বলছো? সুলতা বললে, না ভাই, হচ্ছিল তোমার সেকালের রূপের কথা। রূপের কথা? একটু হাসলে অর্চনা, তারপর বললে, হ্যাঁ, তা ছিল, কিন্তু তাই আমার কাল।
রূপের জন্যই বিয়ে হলো? বলো তো সুরদা, বিয়েটা না হলে রায়বংশের মহাভারত কি অশুদ্ধ হতো? আমি আমার পথ তো ঠিক করে নিয়েছিলাম। আমি হয় মরতাম, নয়তো এত মেয়ে জেলে গেল যেতাম, সুলতাদির মতো দেশের কাজ করে বেড়াতাম। সুরেশ্বর বললে, তোর বিয়ের কথাই বলছি রে। রায়বংশের মহাভারত তুই যে শুদ্ধ করতে এসেছিস, তোর বিয়ে না হলে সেটা হয় কি করে? অতুলেশ্বর কাকা আজ কংগ্রেসি মাতব্বর। স্বাধীন দেশের মধ্যে কাটা বাংলাদেশে মেদিনীপুর সবথেকে বড় জেলা, সেখানকার কংগ্রেসিরাই আজ প্রধান। বল না, অতুলেশ্বর রায়বংশের মহাভারতে পাণ্ডব কৌরবদের কে? কেউ না। সে যদুবংশের মহানায়ক পার্থসারথীর ডান হাত বা বাঁ হাত সাত্তকী টাত্তকীর মতো কেউ হয়ে বসে আছে। রায়বংশের মহাভারতের সঙ্গে সম্পর্ক তার চুকে গেছে। তুই তেমনি ধারা, রায়বংশের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে সুলতার মতো প্রমিলা ট্রমিলা কেউ হতিস। খুব হয়েছে, কিন্তু এখনকার মতো ওঠো। খাবার তৈরি, শীতের দিন গরম গরম খেয়ে নাও। এখন পুরনো কাল ছেড়ে নতুন কালে, যে কালে মহাভারতের হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ মাটি ঢাকা পড়েছে, সেই কালে এসো। নয়া দিল্লির কনট সার্কাসের হোটেল রেস্টুরেন্টের মতো খাবার করেছি, তবে মাংস মুরগির নয়, ওটা মাপ করতে হবে। ব্রজদা কি করছে? তার ভজন টজন শেষ হয়েছে? অনেকক্ষণ বসে বসে মাংস রান্না বালাচ্ছিল, ওইটাই ছাড়তে পারলে না ব্রজদা। কি বলছিল জানো? কি? হঠাৎ চুপ করে গেল এক সময়। আমি জিজ্ঞাসা করলাম, বলো এবার কি করব? ঝোল অনেক রয়েছে, অথচ মাংসটা নরম হয়ে গেছে, খুব গলে যাবে হয়তো। উত্তর দিলে না। আবার ডাকলাম, ব্রজদা। ব্রজদা হেসে উঠল। বললাম, হাসছ যে? ব্রজদা বললে, ওরে উঠছি, সন্ধেবেলা থেকে ঠাকুরকে বলছিলাম, ঠাকুর এবার পথে বের করে দাও। বড় ইচ্ছে সন্ন্যাসী হয়ে শুধু তোমায় নিয়ে থাকি, কিন্তু মজা দেখ, এই এতক্ষণ ধরে ঘ্রাণেন ও অর্ধভোজন করছি, আর ভাবছি, আহ, এমনি আহারটি যদি নিত্যি জোটে। হঠাৎ সন্ধ্যের কথাটা মনে পড়ল। ভাবছিলাম, ঠাকুর সব পারে, চোখ কান মাথা হাত পা সব জব্দ করতে পারে, সবাইকে দমন করতে পারে, কালীয় নাগকেও পারে, কংসের হাতিকেও পারে, পারে না শুধু মানুষের উদরের সঙ্গে। আরে অন্যে পরে কা কথা, নিজেই ঠাকুর ছেলেবেলায় চুরি করে খেয়েছে, মদ্য জোয়ান হয়ে ভাত পায়নি, রুটি পায়নি, বিদুরের খুদ খেয়ে নামই হয়ে গেছে দামোদর। বলতে বলতে কেঁদে ফেললে অর্চনা, তোয়ালের খুঁটে চোখ মুছলে। সুলতা বললে, ওটাই মহাভারতের আদি কথা অর্চনাদি। কৌরব পাণ্ডব রায়বাড়ি সব বাড়ির সব কথার মূলেই ওই কথা। তবে উদর বলবো না, বলবো অন্ন। না সুলতাদি, কথাটা তোমার নেহাতি পলিটিক্যাল থিওরি, ও ছাড়া আরও অনেক কিছু আছে। সুরেশ্বর বললে, চল খেয়ে দে, এটার মীমাংসা করব। ওঠো সুলতা। খাওয়া দাওয়া সেরে এ ঘরে এসে সুরেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, দেখো, আমার জবানবন্দি নেবার বিচারক, তুমি কি অ্যাডজনমেন্ট দিয়ে বাড়ি যাবে না? রাত্রিও অনেকটা হয়েছে। সুলতা চুপ করে রইল, ভাবছিল, তাহলে আজ না হয় থাক, গাড়ি বলে দিই। না, অন্তত অর্চনার ভাগ্যের কথা শুনে যাব। উনি ও কথা বললেন কেন? কোন কথা? নিজেকে স্বামী ঘাতিনীর কথা? হ্যাঁ, কথাটা অর্চনা বলেছে খাবার সময়। দুপাশে মুখোমুখি হয়ে বসেছিল চারজনে। টেবিলে নয়, অর্চনা খাবার ব্যবস্থা করেছিল মেঝের উপর আসন পেতে। বলেছিল, টেবিলে বসলে আমার বসা হবে না, তাই মেঝের উপর আসন পেতে সনাতন নিয়মে করলাম, অসুবিধে হবে? কথাটা সুলতাকেই বলেছিল। এর অর্থ সুলতার বুঝতে দেরি হয়নি। ব্যাপারটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এবং সেটা তাকে নিয়েই। তবুও ভদ্রতার খাতিরে বলেছিল, না না, অসুবিধে কিসের, ঠিক আছে, এ বেশ সুন্দর ব্যবস্থা। কিন্তু শেষকালটায় না বলে পারেনি আর।
ছোঁয়াছুঁইটা আপনি মানেন? না সুলতাদি, তা মানি নে। এই দেখুন, ও পাশে দুখানা আসন, ও দুখানা বড়দা আর সুরদার জন্যে, আর এদিকে পাশাপাশি আমরা দুজন। আমি মাছ মাংস পেঁয়াজ এগুলো খাই নে, রাত্রে ভাতটাও খাই নে, কিন্তু নিরামিষ তরকারি, আলু ছেঁচকি, আলু ভাজা, পটল ভাজা এসব খাই। লুচি রুটির সঙ্গেও খাই, মুড়ির সঙ্গেও খাই। হয়তো জানেন না, নির্জলা একাদশীও একালে উঠে গেছে। তা নয়, আমার আপত্তি ওই টেবিল আর ওই চাদর, বুঝলেন না? ওটা ভাই বরদাস্ত করতে আমি পারি নে। বিধবা বিয়েও আমি সহ্য করতে পারি, সমর্থন করি। অসবর্ণ বিয়ে, এমনকি ইন্টারন্যাশনাল কি ইন্টারকমিউনাল বিয়েতেও আমার আপত্তি নেই। কি একটা মেয়ে ডাইভোর্স করছে তাও সয়, কিন্তু 2-3বার ডাইভোর্স করে বিয়ে, এটা সহ্য করতে পারি নে। ওটাকে আমি ঘেন্না করি। আর ঘেন্না করি চিটিংকে। ভালোবাসার ছলনার চেয়ে পাপ আর হয় না। জানেন, আমার লাইফের ট্র্যাজেডি ওইখানে। আমার স্বামী আমাকে... হঠাৎ চুপ করে গেল অর্চনা। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বসুন, আপনাদের পরিবেশন করে দিয়ে আমি বসে পড়ব আপনার পাশে। প্রায় অন্ধ ব্রজেশ্বর কালো চশমাটা খুলে রেখে খেতে বসল। তার পাশে সুরেশ্বর। ব্রজেশ্বর দিনের থেকে রাত্রে দেখতে পায় অপেক্ষাকৃত ভালো। সকালে সূর্যোদয় থেকেই চোখ তার রাঙা হতে শুরু করে। রোদ যত বাড়ে তত যন্ত্রণা বাড়ে। কালো চশমায় আরাম বোধ করে এবং একটু আধটু দেখতেও পায়। রাত্রে যন্ত্রণা কমে, জল পড়া বন্ধ হয়, তখন আলোতে দেখতে পায়। চশমাটা খুলে রেখে ব্রজেশ্বর বলেছিল, ওরে ভাই, এসব এড়াবি কি করে? সংসারে এ জন্মের ঋণ ও জন্মে শোধ করতে হয়। তুই সেই সতী বৌরানী। অর্চনা বলেছিল, থামো তো, ওই বলে বলে তোমরা আমাকে পাগল করে দেবে। যত সব বাজে কথা। তোমাদের যত ঝঞ্ঝাটে আমাকে জড়াবার ফন্দি। আমি সতী বৌরানী, তাহলে তুমিটা কে শুনি? আর ওই সুরদা, ওই বা কে? ব্রজেশ্বর বলেছিল, রাজা ভাই আমার। প্রজাদের কাছে রায়দের ঋণ তো অনেক, শোধ দিতে এসেছে। সে জন্মে মদ খায়নি, বিলাস করেনি, তা করে নিতে এসেছে। অঞ্জনা ঠাকরুনের ঋণ শুধতে এসেছে। সুরেশ্বর বলেছিল, ব্রজদা, তুমি ভাই একখানা বই লেখো। ব্রজেশ্বর হা হা করে হেসে বললে, দ্বিতীয় ভাগের বানানগুলো আজীবনে দোরস্ত করতে পারিনি। বাংলা পণ্ডিতের কিল খেয়ে রায়বংশে জন্মেও মেটাতে পারিনি। তার উপর ঠাকুর চোখে মেরেছেন। তুমি জানো রাজা ভাই, সুপুরুষ ব্রজেশ্বরের চোখের চাউনিতে কি ভেলকি খেলত। এখুনি করুণ সজল রাজা মহারাজাদের সামনে সেই দৃষ্টিতে তাকালে পবন পানি হো যাতা থা। সুন্দরী যুবতীদের দিকে একটু ঢলঢলে উদাস দৃষ্টিতে তাকাতাম, তারা মরমে মরে যেত। এখন সেই চোখ গেছে, 2 চোখে পানি ঝরে, দেখতে পাইনি। তবে আমি বলে যেতে পারি, তুমি লিখে নিতে পারো। মডার্ন রিয়েলিস্টিক না হোক, লোকে অবাক বনে যাবে। অর্চনা বলেছিল, আমাকে বলো, আমি লিখব। সংস্কৃতে MA পাশ করেছি, বানান সব আমি শুদ্ধ করে লিখতে পারবো। তাহলে ধর, তুই সতী বৌরানী রাজা ভাইয়ের 3 জন্ম রায়বংশে, প্রথমে কুড়ারাম রায়, তারপর রত্নেশ্বর রায়, তারপর রাজা ভাই সুরেশ্বর রায়। সুরেশ্বর বলে উঠল, নিজের কথাটা বলো। দাঁড়াও, ভেবে দেখি আমি কে। অর্চনা বললে, তুমি কে আমি বলবো? বল। তুমি সেই শ্যামাকান্ত, এ জন্মে কাঁদতে এসেছ। মুক্তি তোমার এই জন্মে। শ্যামাকান্ত আমি? বাপস, আমি হলাম কে? সুরেশ্বর হেসে বললে, তাহলে আমি যতটা দিব্য দৃষ্টি পেয়েছি তাতে দেখছি তুমিই হলে কুড়ারাম রায়। অর্চনা বললে, ঠিক ঠিক ঠিক, বংশটা প্রতিষ্ঠা করেছিলে, কোনো প্রেজুডিস ছিল না। সেই মুসলমান মেয়েটার চুল বটিতে কেটে গোবর খাইয়ে শুদ্ধ করে নিয়ে ঘর করেছিলেন। তোমার সঙ্গে মিলবে ব্রজদা, সেই হলে তুমি।
খেতে বসে আলোচনার ধারাটা হাস্য পরিহাসে এসে পৌঁছেছিল। ব্রজেশ্বর বললে, আচ্ছা, সুলতা দেবীকে আম্পায়ার কর, উনি বলুন। আমরা গেঁয়ো লোক, বকে মরছি গেঁয়ো চোরের মতো, উনি শহুরে, ঠিক সেই শহুরে চোরের মতো নিঃশব্দে খেয়ে যাচ্ছেন। ওকে একটু বাধা দেওয়া হবে। উনিই বলুন, সেই স্থূলবপু গজরাজের মতো দুঃসাহসী ধীরগতি যিনি নাকি রায়রাইয়ার রাজহস্তি রূপে যথেচ্ছ ভ্রমণ করে বিশাল কীর্তিহাট নামক অরণ্য এলাকা দখল করে বংশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই মহাশয় ব্যক্তি বা ঐরাবত কি এমনি দুর্বল দেহ, শেয়ালের মতো ধূর্ত ভীরু যে অহং ব্রজেশ্বর রায়, সে হতে পারি? সুলতা হেসে বললে, শেষকালটায় মিল আছে। তিনিও শেষ বয়সে কালি কালি করেছিলেন, আপনিও কৃষ্ণ কৃষ্ণ করছেন। হা হতস্বী, এই হলো আপনার বিচার? শহুরে চোরের মতো এক কথায় ফুলল আর মূল্য। সংসারের শেষ জীবনে কালি কালি বা কেষ্ট কেষ্ট শুধু কি কুড়ারাম রায় করেছিলেন, না আমি করছি? সব পাখিতেই মাছ খায় রাজা ভাই, ধরা পড়েছে মাছরাঙার মতো এই তোমার ব্রজদা। কি বললেন, কি বললেন কথাটা? কি সব পাখিতেই? ও, সব পাখিতেই মাছ খায়, ধরা পড়েছে মাছরাঙা। অর্চনা বললে, ও সব আমাদের পাড়া গাঁয়ের প্রবাদ। ব্রজেশ্বর একখানা ফ্রাই তুলে নিয়ে বললে, হয়েছে অর্চনা, আমি হলাম অঞ্জনার বাউন্ডুলে স্বামী। সুদর্শন আর বিমলেশ্বর কাকা কে জানো? ও হলো সেই বেটা গোপাল সিং। বেটা শেষকালে জব্দ হয়ে বীরেশ্বর রায়ের অনুচর হয়েছিল, তীর্থ করে এসেছিল। সে এসেছে এ বংশে তার বাজেয়াপ্ত সম্পত্তি ভোগ করতে। দেখ, সে জন্মে মেরেছিল নিজের বেটাকে, এ জন্মে শিবুর হাত কুপিয়ে সে জন্মের জেল খাটাটা খাটতে গেল। অর্চনা বললে, তুমি বড়দা ভুল বললে। তুমি এসেছো খোদ বেদব্যাস, পদ ভুল করে এই রায়বাড়ির ভাঙা হাটে। সে জন্মে যা ভোগ করনি, যেসব পাপ করনি, এ জন্মে করার পর তোমার ভগবান তোমার চোখে রোগ দিয়ে দিব্য দৃষ্টি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। না হলে তুই সতী বৌরানী এ কথা আমার মতো কেউ জোর দিয়ে বলতে পারে? হ্যাঁ, দিব্য চক্ষেই দেখছি রে আমি, উঠছি, দিব্য চক্ষেই দেখছি। সতী বৌরানীকে সে জন্মে বীরেশ্বর রায় প্রাণ দিয়েও পাননি। 12 বছর পর সতী বৌরানী ফিরে এসেও ধরা দেননি। তোকে সেই সতী বৌরানী জেনেই অন্নপূর্ণা ঠাকুরুন নিজের একমাত্র নাতির নাতবউ করেছিলেন। তুই এবার প্রাণ ঢেলে তাকে চাইলি, কিন্তু সে শোধ নিলে কত জন্মের। বছর না ঘুরতে রিভলভারের গুলিতে আত্মহত্যা করে শোধ নিয়ে চলে গেল। সুরেশ্বর বলে উঠল, থামো ব্রজদা, কী সব বলছো? ব্রজেশ্বর হেসে বললে, ওই দেখ রাজা ভাই, কাল জমিদারি উচ্ছেদ বিল পাশ হয়েছে। কাল থেকেই তোমাকে আমার রাজা ভাই বলা উচিত নয়, তোমারও আমাকে প্রজা দাদা হিসেবে ধমক মারা উচিত নয়। কিন্তু হলে কি হবে? ও কি ওঠে রে রাজা ভাই, না ওঠবার? তা বেশ, চুপ করতে বলছো, তা চুপ। চাঁদ বিবি নাটক হয়েছিল, তাতে মিয়ানু মঞ্জু আর হাবসি এখলাস খাঁ তরোয়াল খুলে লড়ে আর কি। এমন সময় চাঁদ সুলতানা ঢুকলো, বললে, মিয়ামুনঞ্জু চুপ। অমনি মিয়ামুনঞ্জু চুপ। ওদিকে এখলাস খাঁ রুখে উঠেছে কাটে আর কি। চাঁদ সুলতানা তাকেও বললে, চুপ, তো সেও চুপ হয়ে গেল। তা তুমি রাজা ভাই যখন বলছো, তখন মিয়ানু মঞ্জু চুপই হয়ে গেল। কথাটা বলায় কোথাও যে অন্যায় হয়ে গেছে তাতে তার সন্দেহ ছিল না। সে কথা বুঝতে পেরেই সে এই ধরনের খানিকটা আবোল তাবোল বকে ব্যাপারটা লঘু করে নিতে চেষ্টা করলে, কিন্তু তার আগেই যা হবার হয়ে গেছে। ব্যাপারটা অর্চনাকে নিয়ে। অর্চনা সুলতার পাশে বসে খাচ্ছিল। হঠাৎ সে বাঁ হাতে কপালটা ধরে ঝুঁকে পড়ল। ঝুঁকে পড়ার মধ্যে এমন একটা কিছু ছিল যাতে সকলেই বুঝতে পারলে যে সে নিজের মুখখানিকে ওই ভঙ্গির মধ্যে আড়াল দিতে চাচ্ছে, এবং ডান হাতে সে শুধু খাবার নাড়াচাড়াই করছে, কিন্তু গ্রাস মুখে তুলছে না। সুলতা বিশেষ কিছু বুঝতে না পারলেও অনুমান করতে কষ্ট হলো না যে এই কথাটায় নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ করে
অর্চনা মুহ্যমান হয়ে পড়েছে, স্বামীকে মনে পড়েছে। সেও মাথা হেঁট করে খেতে চেষ্টাই করেছিল, সুরেশ্বরও তাই। শুধু অতি স্বল্প দৃষ্টি ব্রজেশ্বর কথাগুলো শেষ করে অকারণে নিজের কথার ব্যর্থ কৌতুকে খানিকটা হেসে হাতে ধরা ফ্রাইখানা খেতে খেতে বললে, কি চমৎকার ফ্রাই করেছিস অর্চনা। জানিস, চিরকুমার সভার সেই ধরে আনা বর দুটোর কাটলেট কই মশাই, কাটলেট মনে পড়ছে। আমি একবার মৃত্যুঞ্জয়ের পাঠ করেছিলাম। ঠাকুরদা বলেছিলেন, সাবাস রে ব্রজ, সাবাস, তুই আমার নাতি না হলে তোকে মেডেল দিতাম বলে আর এক দফা হাসলে এবং গব গব করে খেতে লাগলে। তাতেও কেউ কোনো কথা বললে না। প্রায় অন্ধ ব্রজেশ্বর এবার বললে, গানটা মনে আছে? বলেই হাত নেড়ে ভঙ্গি করে গেয়ে উঠল, যাও ঠাকুর চৈতন চুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কলিমদ্দি মিয়া। সুরেশ্বর এবার বললে, ব্রজদা, কি করছো তুমি? তার কণ্ঠস্বরে ছিল বিষণ্ণ তিরস্কার। প্রায়ান্ধ ব্রজেশ্বর এবার তার স্পর্শে চমকে উঠে বললে, কেন রাজা ভাই, কি? উঠছি উঠছি, ওরে উঠছি। এবার বুঝতে পেরেছে সে আর্তভাবে ডেকে উঠল, উঠছি উঠছি, ওরে উঠছি, সাড়া দিচ্ছিস না কেন ভাই? এবার প্রাণপণে নিজেকে সম্বরণ করে অর্চনা কোনো মতে বললে, কি বড়দা, তুই কাঁদছিস? না না। ব্রজ বলে উঠল, ছি 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 ছি, এ আমি কি করলাম? আমি দেখতে পাইনে, ছি ছি ছি। এর থেকে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে অর্চনা বললে, তুমি ছি ছি করো না বড়দা, তোমার কোনো অন্যায় হয়নি, কিছু অন্যায় বলনি। আজকের তোমাকে তো আমি চিনি, জানি তুমি কোন কালে কোন পাপ করেছ তুমি জানো, কিন্তু অন্ধ হয়ে চোখ চাওনি, শুধু ভগবানকে ডাকো, তোমার মুখ থেকে সত্যি ছাড়া মিথ্যে বের হবে কেন? ঠিক বলেছ তুমি। তোমাদের সতী বৌরানীর অপরাধ কি ছিল তা আমি জানি না, আমি তিনি কি না তাও বলতে পারবো না, তবে তার 1 বছরের মধ্যে অকাল মৃত্যুর কারণ আমি, বলতে গেলে আমি স্বামীঘাতিনী, এবং আমাকে দুঃখ দেবার জন্যই তিনি আত্মহত্যা করেছিলেন। এরপর আর খাওয়া যায় না, কেউ খেতে পারে না। প্রথমেই উঠে পড়ল ব্রজেশ্বর, ব্রজদা, বড়দা, ওরে উঠছি, পেট ভরে গেছে রে, ওরে আর পারবো না। সে যেন আর্তনাদ করে উঠল। আধ খাওয়া করে উঠে সুলতা এবং সুরেশ্বর সেই কীর্তিহাটের কর্চার ছবির ঘরে এসে বসল। বিষণ্ণতাটুকু যেন কেটেও কাটছে না। সুরেশ্বর যথাসাধ্য স্বাভাবিক হবার চেষ্টা করে বললে, দেখো, আমার জবানবন্দির তুমি বিচারক, তুমি কি অ্যাডজনমেন্ট দিয়ে বাড়ি যাবে না? রাত্রিও অনেকটা হয়েছে, দেখো। সহজ করে কথাগুলি গুছিয়ে বললেও সুরেশ্বরের কণ্ঠের বিষণ্ণতাটুকু চাপা পড়ল না বা মোছা গেল না, রেশটা রয়ে গেল। সুলতাও চুপ করেই ছিল, ভাবছিল। সুরেশ্বর বললে, দেখো, গাড়ি আনতে বলে দিই। সুলতা এতক্ষণে বললে, না, অন্তত অর্চনার ভাগ্যের কথাটা শুনে যাব। উনি ও কথাটা বললেন কেন? কোন কথাটা? স্বামীঘাতিনীর কথা? হ্যাঁ। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল সুরেশ্বর। তারপর একটা সিগারেট ধরিয়ে কয়েকবার টান দিয়ে বললে, তাহলে গোড়া থেকে, মানে যেখানে ছেড়েছি সেখান থেকেই শুরু করি, শোনো, তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে, অন্তত কোনো প্রশ্নের ফ্যাঁকড়া বের হবে না। সুরেশ্বর বললে, বলছিলাম সেই রাত্রির কথা। 1937 সালে বিমল কাকাকে অ্যারেস্টের পরের দিন বড় খুড়িমা ধনেশ্বর কাকার স্ত্রী মোহনডাঙ্গার মেয়ে সকালে অর্চনাকে সঙ্গে করে এসে আমাকে অন্নপূর্ণা মায়ের কাছে যেতে বললেন। তার বড় নাতির একমাত্র ছেলে ডাক্তারি পাশ করে কী সব রিসার্চ করছে, উজ্জ্বল ছেলে, অর্চনার উপযুক্ত পাত্র হবে। খুড়িমা তার মেয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু সে তিনি উপেক্ষা করেছিলেন। তবে অর্চনার চেহারাই এক্ষেত্রে বড় আশা। সে সতী বৌরানী ভবানীর মতো দেখতে। সতী বৌরানী কালো ছিলেন, অর্চনা গৌরাঙ্গী, সুতরাং কঠোর অন্নপূর্ণা ঠাকুরুন গলতে পারেন। আমিও তখন বাইরে থেকে বেকার,
না পারি কলকাতায় ফিরতে, তোমার চিন্তাও আনতে পারি না। কাঁসাই নদীর ঘাটের একটা রক্তমাখা স্থান থেকে কে যেন নিষেধ করে। এদিকে বিপদের উপর বিপদ। অতুলেশ্বর কাকা, আমার একাধারে মা এবং দিদির মতো স্নেহময়ী সঙ্গিনী মেজদি জেলে, তার উপর অর্চনা। অন্যদিকে শীত চলে যাচ্ছে, মাঘ মাস, চাষের ক্ষেতের ধান কাটা হয়ে যাচ্ছে, সেটেলমেন্টের আবার এক নতুন পর্ব আসছে। কিছু বুঝারত তখনও বাকি। তারপর ডিসপিউট দেওয়া কেসগুলির বিচারের জন্য কোর্ট বসবে। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে। বিষয়ের জন্য কাগজপত্র ঘাঁটতে গিয়ে পেয়েছি কুড়ারাম রায় ভট্টাচার্যের কীর্তিহাটের পাঁচালী, ঠাকুরের সিন্দুকের মধ্য থেকে সোমেশ্বর রায়ের প্রেমপত্র এবং ওই যোগিনী আর শ্যামাকান্ত সম্পর্কে পত্র, বীরেশ্বর রায়, রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের ডায়েরির থাক। বিষয়ের জ্বর ছাড়াতে গিয়ে আবিষ্কার করেছি রায়বংশের বৃহৎ বটবৃক্ষ। সে বটবৃক্ষের মূল কাণ্ড মরে গেছে, অথচ গাছটা বেঁচে আছে ডাল থেকে নেমে আসা শিকড়গুলোকে কাণ্ড করে নিয়ে। কখনো দক্ষিণেশ্বর গেছো? তুমি ব্রাহ্ম বলেই জিজ্ঞাসা করছি। অবশ্য বটানিক্যাল গার্ডেনে বিখ্যাত বটগাছটা দেখেছ, কিন্তু সে গাছটা অতি যত্নে তৈরি। রায়বাড়ির বংশবৃক্ষটা ওই দক্ষিণেশ্বরের গাছটার মতো। তারই মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছিলাম দুনিয়া ভুলে গিয়ে। দেখছি এই বংশবৃক্ষটির শিকড় মাটির তলায় তলায় নিজেকে ছড়িয়ে দিয়েছে হাজার হাজার মুখ বিস্তার করে। সব রস শুষে চুষে খেয়ে নিয়েছে, কত নতুন গাছকে মেরেছে। সুলতা বাধা দিয়ে বললে, কথা তুমি বাড়িয়ে ফেলছো সুরেশ্বর, ওসব জানা কথা। প্রজাপীড়নের কথা, কত প্রজাবংশ ধ্বংস করার কথা, কত ঘর বাড়ি সংসার ক্ষেত খামার বন্ধা করে দেওয়ার কথা। জমিদার বংশ, ধনী বংশরূপী বটবৃক্ষেরা যা করেছে কোনো ইতিহাসই তার নিখুঁত হিসেব দিতে পারবে না। আজকাল স্ট্যাটিস্টিক্সবিদেরা মহেঞ্জোদারো হরপ্পার লোকসংখ্যা যারা বের করেছেন, ওটা তাদের হাতে ছেড়ে দাও। তুমি অর্চনার কথায় এসো, তোমার কথায় এসো। সুরেশ্বর বললে, আমি আমার মনটার কথা বোঝাতে চাচ্ছিলাম। আমি তখন আপনার অজ্ঞাতসারে আমার বংশের মায়ায় জড়িয়ে পড়েছি। বংশ পরিচয় সন্ধানী দীর্ঘকালের প্রবাসী একটি খেয়ালি তরুণ এসে যেমন পোড়ো ভিটের খোঁজ পেয়ে ভূতগ্রস্তের মতো ঘুরে বেড়ায়, রাত্রে শাবল হাতে খুঁড়ে বেড়ায় গুপ্তধনের সন্ধানে, তেমনি অবস্থা আমার। কোথাও দু চারটে পুরনো মোহর মেলে, কোথাও মেলে না। পাথর যাকে মনে করি দুর্লভ মূল্যবান জহরত, কিন্তু ধুয়ে মুছে দেখি মোহরগুলো তামার পয়সা, জহরতগুলো কাঁচ। আবার অকস্মাৎ মোহরও মেলে, মণিমুক্তও মেলে। সারা দিনটা বসে বসে ভাবি আর ভাবি, তেমনি আর কি। এর মধ্যে ওই ডাল থেকে নামা ঝুড়ির মতো লম্বা হয়ে নেমে কখন মাটি ছুঁয়েছি তারও খেয়াল নেই। তা থাক ও কথা, ইতিহাসই বলি। গল্প বলবো না, কারণ মিথ্যে এর মধ্যে নেই। অর্চনা আমার পরম প্রিয় পাত্রী। তার সম্পর্কে রায়বংশের প্রচলিত প্রবাদেরও অন্তত 12 আনা বিশ্বাস করেছি। তখন আর আমি ইন্টেলেকচুয়াল নই বলতে পারো, শুধু খোলসটাই আছে, ভিতরটা পাল্টে গেছে। কীর্তিহাট ছেড়ে নড়তে ইচ্ছে হয় না। তবু নড়লাম, অর্চনার তাগিদে নড়লাম। রঘুকে বললাম, জিনিসপত্র গুছিয়ে নে, কলকাতায় যাব। কাল হবে না, পরশু ফিরব। দিন চারেক কি 1 সপ্তাহের মধ্যে, তার বেশি দেরি হবে না। খবরটা শুনে মোহনডাঙ্গার খুড়িমা বলে পাঠালেন, পরশু 13 স্পর্শ, পরশু যেতে বারণ করো সুরেশ্বরকে, শুভ কাজে যাচ্ছে। খবরটা নিজে এসে দিয়ে গেলেন মনোহরপুরের খুড়িমা, মানে অর্চনার মা। এখানে একটা ফালতু কথা বলি সুলতা, সেটা ওই রায়বাড়ির এবং বাংলাদেশের বউদের নামের কথা। আগের কালে বড় বড় এবং মধ্যবিত্ত বাড়িতে বউদের নামকরণের কথা বলেছি। কাত্যায়নী দেবী ছিলেন রাজকুমারী রানী বউ, তার পুত্রবধূ ভবানী দেবী ছিলেন সতী বৌরানী, তার পুত্রবধূ স্বর্ণলতা দেবী ছিলেন সরস্বতী বউ। রায় বাহাদুরের 3 ছেলের 6 বউ। দেবেশ্বরের 1 বিবাহ, তার স্ত্রী ছিলেন মানিক বউ। মেজ ঠাকুরদার 3 বিয়ে। প্রথমার অর্থাৎ ধনেশ্বর জগদীশ্বর সুখেশ্বরের মায়ের নাম ছিল পদ্ম বউ, দ্বিতীয়ার নাম ছিল গোলাপ বউ।
তারপর তৃতীয়া আমার মেজ দিদি, যিনি আমার মায়ের থেকে কম বয়সী, গ্রামের গরিব পুরুত ঠাকুরের মেয়ে, তারও একটা ফুলের নাম জুটেছিল, কিন্তু সে নাম ধরে ডাকবার কেউ ছিল না বলেই সেটা কায়েম হয়নি। লোকে তাকে বলতো মেজমা। ওদের ছোট ভাইয়ের 2 বিয়ে। প্রথম সজাতে স্বঘরে হয়েছিল, তার নাম হয়েছিল রত্নবউ। দ্বিতীয়া যিনি, তিনি তখনও কীর্তিহাটে আসেননি। এলাহাবাদের মেয়ে, ব্রাহ্ম ব্যারিস্টারের শিক্ষিতা মেয়ে, তার নাম আমার খাতায় লেখা আছে, মনে নেই। কিন্তু রত্ন, মণি, পদ্ম এসব তাতে ছিল না। এরপর আমার বাবা, জ্যাঠা, কাকাদের আমল, আমার নিজের জ্যাঠাইমা যজ্ঞেশ্বর রায়ের স্ত্রী, বড় কয়লা ব্যবসাদারের মেয়ে, তার নামকরণ হয়েছিল সৌরভ বউ। বাবা বিয়ে করেছিলেন 27 বছর বয়সে। আমার মায়ের নাম আগে হলে হতো গৌরব বউ বা এমনি একটা কিছু হতো। ধনেশ্বর কাকার বিয়ের কথা বলেছি। মোহনডাঙ্গার দৌহিত্র শরিক বাড়ির মেয়ে যখন এসেছিলেন, তখন তিনিও একটা নাম পেয়েছিলেন, সৌভাগ্য বউ। জগদীশ্বর কাকার বউ মনোহরপুরের জমিদার বাড়ির মেয়ে, পড়ন্ত জমিদার বাড়ি, রূপও তার ছিল, তার জন্যই তিনি নাম পেয়েছিলেন জ্যোৎস্না বউ। সুখেশ্বর কাকার বউয়ের আমল থেকে এসব নাম রাখা উঠে গেল। তখন ওদের মা পদ্ম বউ মারা গেছেন। দ্বিতীয় পক্ষের মেজ ঠাকুমা গোলাপ বউয়ের কোলে তখন 2 ছেলে, 1 মেয়ে এসেছে। তিনি বলেছিলেন, নাম আর কত খুঁজবে, দেশেও ওসব নাম রাখা উঠে গেছে, বউদের নাম এখন বাপের বাড়ির গ্রামের নাম দিয়ে চলেছে। বড় বৌমা মোহনডাঙ্গার মেয়ে, ও হবে মোহনডাঙ্গার বউ। মেজ বৌমা মনোহরপুরের মেয়ে, ও হবে মনোহরপুরের বউ। সুখেশ্বরের বিয়ে হলো ওতরপাড়ায়, ও হবে ওতরপাড়ার বউ। তাই মোহনডাঙ্গার মেয়ে সৌভাগ্য বউ নাম পেয়েও হারিয়েছেন। তিনি ঘরে বাইরে মোহনডাঙ্গার বউ। আমরা সামনে বলি বড় খুড়িমা, আড়ালে বলি মোহনডাঙ্গার খুড়িমা। অর্চনার মা তাই মনোহরপুরের খুড়িমা। এসে বললেন, বাবা। বড়দি বললেন, পরশু 13 স্পর্শ, 13 স্পর্শে যাত্রা নেই। তুমি হয়তো এসব মানো না, তাই বললেন, মেজো তুই যা বলে আয়, এ কাজে 13 স্পর্শ মাথায় করে না যায়। আমি সুলতা এসব মানতাম না, তুমি জানো। আজও ঠিক যে মানি তা নয়, তবে সেদিন মেনেছিলাম। না মানলে কি হতো তা জানি না, তবে মেনে খুব শুভ ফল হয়নি। তবে যদি অনিবার্যভাবে এইটাই আমার অর্চনার ভাগ্যফল হয়, তো প্রতিবাদের কিছু নেই। সেদিন 6ই মাঘ ভোরবেলা রওনা হলাম। কলকাতার বাড়িতে খবর দিয়ে রেখেছি, কীর্তিহাট থেকে পাঁশকুড়ো স্টেশন কাছে, কাছে মানে 25-30 মাইল। পালকির বন্দোবস্ত করেছিলাম। পথে তমলুকে এসে ট্যাক্সি নিলাম। বাস সার্ভিসও আছে এখান থেকে। স্ট্যান্ডে পালকি ছেড়ে নেমে ট্যাক্সি ধরব। নামলাম। নেমেই দেখি গোয়ানপাড়ার হিল্লাবুড়ি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কুইনি, আর ওদেরই একজন মধ্যবয়সী লোক। কখনো দেখেছি বলে মনে হলো না। কুইনি কাপড় পরেছে, সাজগোজের বাহুল্য নেই, কিন্তু সেই ভোরবেলা সবে তখন আলো ফুটছে, সেই আলোতে বড় মনোরমা মনে হলো তাকে। আমাকে দেখেই সে চোখ নামিয়ে নিয়ে হাত জোড় করে বললে, নমস্কার স্যার। সুলতা, এর আগে তোমার মনে আছে একদিন সন্ধেবেলায় অর্চনার সঙ্গে এসে আমার হাতে তাদের বাড়ির দলিল আর কয়েকখানা চিঠি আমাকে দেখতে দিয়ে নীরবে চলে গিয়েছিল। কাঁসাই সে যখন পার হয়, তখন তার পিছন দিক থেকে তাকে সিলুয়েটের ছবির মতো মনে হয়েছিল। সেদিন তার রূপ যেন ঠিক উল্টো। উজ্জ্বল সকালের রাঙা আলোয়, বললাম তো, মনোরমার মতো মনে হলো। এবং সুলতা হাস্যমুখে তার দিকে তাকিয়ে রইল। সে হাসির রেখা বড় বিচিত্র। সুরেশ্বর তার মুখের দিকে তাকায়নি, সে তাকিয়েছিল তার ছবির শাড়ির দিকে। সে বললে, ওই দেখো সে ছবিখানা। সুলতা আগ্রহ ভরে উঠে গেল। ছবিখানা একটু দূরে ছিল, ক্রমপর্যায়ে ওটা এসে পড়েছে রায়বংশের কর্চার ছবির শাড়ির শেষের দিকে। ছবিটার পানে সে তাকালে। সুরেশ্বর ওঠেনি, সে বসে বসেই বললে, দৃষ্টিটা দেখো আমার। এ দৃষ্টি যৌবনের দৃষ্টি, আমি লুকোইনি।
কিন্তু সেদিন স্বপ্নেও ভাবিনি যে। সুলতা ফিরে এসে বললে, এইটাই জীবনের শুভ দৃষ্টি বলে হাসলে সে। সুরেশ্বর বললে, রাইট, খুব ভালো শব্দ তুমি প্রয়োগ করেছ, কিন্তু থাক, সে পরের কথা পরে। জীবনে যৌবন দৃষ্টি তো বহুবার বহু রূপসীর রূপে আকৃষ্ট হয়, মনও তোলা হয়। তার উপর 1937 সালে তখনও আমি জমিদার, বুড়ো ব্রিটিশ সিংহের তখনও নখ দাঁত থাবা অটুট আছে। মার খেয়ে সহ্য করে সে প্রতিশোধে শত্রুকে ছিঁড়ে ফেলতে পারে। চার্চিল প্রাইম মিনিস্টার তা তো ইতিহাসে মোটা মোটা অক্ষরে খুদে রেখে গেছেন। ভারতবর্ষের গণ আন্দোলন, টেররিস্ট আন্দোলনে বিচলিত সে হয়েছে নিশ্চয়, কিন্তু তখনও হাল ছাড়েনি। তার আশেপাশে যেসব প্রসাদ ভিক্ষু নেকড়ে হায়নার দল বসে আছে, তারা ইচ্ছে করলে একটা হরিণী বধ করলে বিশেষ আশঙ্কার কারণ ছিল না। সুতরাং ওই দৃষ্টিতে হয়তো আরও কিছু দরকার ছিল, সেটা আমি ফোটাতে পারিনি, বলতে পারবো না কেন। নিজের উপর মমতায় যদি বলো তবে আমি প্রতিবাদ করব না, কিন্তু মন আমার তাতে সায় দেবে না। সুলতা বললে, তাই মেনে নিলাম। বলো, সংসারের দিনেও মানুষের ছায়া পড়ে মাটির উপর, পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গে চলে, রাত্রে কায়াটাই দেহকে ঢেকে নেয়। তুমি বলে যাও না কি হলো, তাতেই তো প্রমাণ হয়ে যাবে। ঠিক বলেছ। হিল্ডা আমাকে সেলাম করে বললে, সালাম হুজুর, আপনি কি কলকাতা যাচ্ছেন? আমি ভি যাচ্ছি কুইনিকে নিয়ে। কেন হঠাৎ কলকাতা যাচ্ছ কেন? पूछेन हुजूर, ये छोकरा के पूछेन, ই আমাদের আপনা আদমি, কলকাতায় কাম করে, এখানে কভি কভি আসে, ওহি কলকাতায় মোকামের ভাড়া আদায় করে। কুইনি তার আগেই মৃদুস্বরে বললে, কলকাতায় সেই বাড়ির ভাড়াটেরা গোলমাল করছে স্যার, ওদের কাছে মাসে মাসে লোক পাঠিয়ে ভাড়া আদায় করতো দিদি, এবার তারা বলেছে ভাড়া দেব কি? আদালত থেকে কি নোটিশ এসেছে যে বাড়ি আমার নয়, ভাড়া আমি পাবো না। সে কি? হ্যাঁ স্যার। কাগজপত্র কিছু পাওনি? না, মুখেই ওরা বলেছে। আর আমার নামেও একটা কি নোটিশ হয়েছে, সেটাও ভাড়াটেদের কাছে আছে, দেয়নি। এতক্ষণে সেই লোকটা কথা বললে। হ্যাঁ হুজুর, দিল না আমাকে। জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? আমার নাম হুজুর জন চৌধুরী। আমি বাঙালি খ্রিস্টান, তবে কুইনিদের সঙ্গে একটা রিলেশন আছে, আমি জানি না, তবে ওদের ভালোবাসি। হিল্ডা রূঢ়স্বরে বলে উঠল, ই কাম সেই হারামি হ্যারিসের কাম আছে হুজুর, ওহি হারামজাদা এইসব লটপট লাগা দিছে, ওহি শুয়াইন কুত্তেকে বাচ্চা। চুপ করো দিদি, আগে সেখানে চলো, দেখি কি ব্যাপার, তারপর বলো। হিল্ডা বললে, পানি আর তেল এ দুনে কভি মিলে না রে কুইনি, তুই তো পুরা গোয়ান নেহি না, তুই তো বাঙালি। সুরেশ্বর বললে, আমি বললাম, সুলতা তুমিও তো বাঙালি হিল্ডা, এতদিন এদেশে বাস করছো, গোয়া কখনো দেখনি, পর্তুগালের নামও হয়তো জানো না, এখানে বাস করছো, ভাত খাচ্ছ, পানি খাচ্ছ, বাংলা বুলি বলছো, বাঙালি নও কেন? হিল্ডা তবু বললে, नहीं हुजूर, हामी लोग हारमादদের बेटा बेटी, मुलुक हमाদের गोवा, उसको आगे পর্তুগাল से हामी लोग আসিয়াছিলাম, আমি জানি বাবু। আমি আর কথা বাড়াইনি। ট্যাক্সিটা এসে গেল, আমি রঘুকে নিয়ে রওনা হয়ে গেলাম। আজ এইটুকু, পরের দিন ফিরে আসছি অর্চনার বিয়ে নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।